এমন করে ফুরিয়ে যায় সবার ভালোবাসার গান। ফুরিয়ে যায় ফোটা ফুলের কালো চুলের ঘন সুবাস। কোথায় যায় সোনালি ধান, সবুজ জল, সোনালি ধান। স্তরে স্তরে বুড়া বালির দুঃখ বাজে। বুকের ঘাস শুকিয়ে যায়, কেউ দেখে না। দেখেছিলাম ঝড় দিয়েছে তারে আঘাত। পুনর্বার দাঁড়াতে যায় কোথায় স্থল। বায়বী মোহ ধরেছে এঁটে আলো ফুরায়। ম্লান ব্যথার সাজানো ফুল নেবে তো ঠিক, দিতে এলাম। আমার ভয় যায় না, যায় বিচ্ছুরিত আলো গহনে। পথের রেখা তীব্রতম, কেন যে ঘোড়া কুহকে টানো। সাধের ফুল দিতে পেরেছি, হৃদয়ও পারি। ভেবেছ মনে সখা ঝড়ের সহায়ে দেবে লাঞ্ছনা আর অনবধান। এমন দিনে ফুরিয়ে যায় আমার ভালোবাসার গান। এই যে কবিতাটি পড়া হলো, নাম অনিবার্যতা। কাব্যগ্রন্থের নাম হে প্রেম হে নৈঃশব্দ। এরপরে নিশ্চয়ই বলে দিতে হবে না কবিকে, তবু বলি দায়ে পড়ে। আমরা একটা দুঃসাহসী কাজে হাত দিয়েছি। আমরা এই তিনজন। সুতীর্থ বেদজ্ঞ ডান দিকে, মাঝখানে আমি বিজয়লক্ষ্মী বর্মন, আর এদিকে নূপুর বসু। দুঃসাহসী কাজটা এই যে আমরা শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা নিয়ে বলতে বসেছি। কবিতা নিয়ে বলতে বসেছি, এই বাক্যটা বোধহয় ঠিক বলা হলো না। আসলে আমরা শক্তি চট্টোপাধ্যায়ের কবিতাই বলবো, আর তার সম্পর্কে অন্য কবিদের অনুভব, অন্য কবিদের লেখা থেকেও একটু বলবো। তার মাঝখানে আমাদের পাদটিকা যত কম থাকে তত ভালো। শুরু করছি শক্তি চট্টোপাধ্যায়ের পদ্য সমগ্র প্রথম খণ্ড। এর ভূমিকায় লিখেছিলেন সুভাষ মুখোপাধ্যায়। নামটি বড় চমৎকার, মুখবন্ধের মুখোশে। তাতে লেখা ছিল, শুধুই তো রাস্তা আর মাঠ ময়দান নয়, বাজার হাট ঘর সংসারও আছে। কেবল মিছিলে এক হয়ে গলা মেলানো নয়, একটু একা হয়ে গুনগুন করারও তো ইচ্ছে হয়। হাত মুঠো করে প্রতিজ্ঞা, হার না মানা। তার পাশাপাশি আছে রোজকার আনন্দ বিষাদ, রঙ্গরস। কাজেই পাঠকেরা আমাদের একঘেয়েমিতে হাঁপিয়ে উঠেছিল। রবীন্দ্রনাথের জীবদ্দশায় বাংলা কবিতায় একবার পদাবলী আর পল্লীগাথার সুরে ভক্তি আর করুণার ঢল নেমেছিল। এরপর ভারতচন্দ্রকে সমান্তরালে রেখে বাংলা কবিতার মোড় ফেরালেন একদল কৃতবিদ্য কবি। পাশ ছাড়া তাঁদের যুক্তিবুদ্ধির ঘেরাটোপে মাথা গলানো শক্ত ছিল। এই গোটা পর্বে স্বধর্মে নিত্য প্রবহমান একটি ধারা লোকের চোখে পড়লেও তার মৃদু কণ্ঠস্বর তেমন করে লোকের কানে পৌঁছয়নি। হট্টগোল থেমে গেলে জীবনানন্দের কবিতার কলকল্লোলে বাংলার আকাশ বাতাস ভরে গেল। বাংলা কবিতাকে তার স্বখাতে ফিরিয়ে আনলেন জীবনানন্দ। শক্তি তার উত্তর সাধক। কবিতাকে শক্তি বলতো পদ্য। একালের কবিতা নামধেয় লেখাগুলোকে ঠেস দেবার জন্যই বোধহয় শক্তি নিজের কবিতাকে বলতো পদ্য, কিংবা বাংলা কবিতার ঐতিহ্যের সঙ্গে হয়তো নিজেকে সে মেলাতে চেয়েছিল, মিলিয়েছিল, কিন্তু বাঁধা পড়েনি। মজার কথা এই যে শক্তির পদ্য সমগ্রের মধ্যে গদ্যাশ্রিত কবিতাও
অসংকোচে স্থান পেয়েছে। পদ্য ছিল তার কাছে সূচি শুদ্ধতার প্রতীক, এক নামাবলী মাত্র। না শব্দ, না ছন্দ, কোনো কিছু দিয়েই তার কবিতা আষ্টে পৃষ্ঠে বাঁধা নয়। তার জাফরি দিয়ে সমানে হাওয়া খেলে। হে প্রেম, হে নৈঃশব্দ, এই কাব্যগ্রন্থের কবিতা অল্প হলেও জায়গা আছে। এইখানে তার ছন্ন ছাড়া ব্যথা কাতর বুকের কাছে অল্প হলেও জায়গা আছে। জমির তেমন দর বাড়েনি মফস্বলে, কারণ শোনো, এক পা হলে কেউ ফেলে না সহস্র পা। তাই এখানে বুকের কাছে অল্প হলেও জায়গা আছে বসত জমির। ধর্মে আছো, জিরাফেও আছো, এই কাব্যগ্রন্থের কবিতা অন্ধকারে। অন্ধকারে বেজে ওঠে, যাই, চেয়ে দেখি কেহ কোথা নাই। দেওদার সড়কে এ নিশুতি রাতে গাড়ি ঢোকে। শুকতারা পুবে, আমারই অস্তিত্ব যেন আছে মেঘে ডুবে। গাড়ি থেকে তার লুণ্ঠন সমাপ্ত হলে রক্তমাখা হাড় এসে পড়ে। বহুদিন ছিলাম না ঘরে, দুয়ার জানালা খোলা নাই। তুমি এসেছিলে, চিহ্ন পাই প্রিয় পথ জুড়ে। অন্ধকারে বেজে ওঠে, যাই, চেয়ে দেখি কেহ কোথা নাই, তৃণে ও অঙ্কুরে। চতুর্দশপদী কবিতাবলীর 23 সংখ্যক কবিতা। আবার জ্যোৎস্নায় ফিরে আসিব কি, আরও একবার জ্যোৎস্নায়, আঁধারে নয়, অবাস্তব রূপালী জ্যোৎস্নায় আবার আসিব ফিরে। মনে পড়ে মোটে সত্য নয় এমন মিথ্যারে ভালোবাসিতাম দীর্ঘকাল ধরে। সেই ভালো হতো যদি কোনোদিন নিবিড় আঁধার আমারে দিত না দেখা, আশিখর কলম কালিম্পন স্পর্শ না করেই শুধু যেত দূরে অনাক্রমণীয়। ক্ষতি কি অসাত খুব সে সশঙ্ক পূর্ণতা পাবার? এখন আঁধারে আমি, বস্তুত গাধার পাদদেশে শুয়ে আছি শঙ্কাহীন ধর্মলোভী। ব্যয়ের অতীত, অথচ সত্যের মতো উপদ্রব পাবু সুবিন্যাসে। জ্যোৎস্নায় ফিরিব নাহে, জ্যোৎস্নায় বিক্ষত দিবানিশি আবার চাপল্য রাশি ভাসাতে কি সময় যাবে না? হয়তো ফিরিয়া ভালো লাগিবে না এই বঙ্গভূমি। কবিতার নাম গাধা ও জঙ্গলের মধ্যে চাঁদ। কাব্যগ্রন্থ উড়ন্ত সিংহাসন। এক সময় চোখ বুঝলেই দেখতে পেতুম এক গাধা আর চাঁদ নিঃশব্দে হেঁটে চলেছে বনের মধ্যে দিয়ে। কেউ কারুর দিকে ফিরেও তাকাচ্ছে না। এভাবে এককালীন সঙ্গে যাওয়ার নাম তোমরা দিয়েছ ভালোবাসা। আমি অমন সমস্ত সম্পর্কের মানে বুঝি না। কত মানুষের সঙ্গে তো কতদিনই রাস্তায় হেঁটেছি, অমন গাধা আর চাঁদের মতন সমান্তরাল, নিঃশব্দ ও বার্তাহীন। ওদের কেউ আমায় কোনো দিন স্পর্শ করেনি। এখনো চোখ বুঝলে দেখতে পাই আকাশের গা বেয়ে এক গাধা হেঁটে চলেছে, আর জঙ্গলের মধ্যে চাঁদ। মোট কথা, আমার কাছে ওদের স্থান পরিবর্তনের খবরটাই জরুরি। আমরা
চেষ্টা করেছি পদ্য সমগ্রের পরপর খণ্ডগুলি থেকে, পরপর কাব্যগুলি থেকে একটি দুটি করে কবিতা চয়ন করে বলবার। কাজটা খুব কঠিন, কেননা শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার সংখ্যা, হারিয়ে যাওয়া কবিতা ছেড়ে দিলেও ২৫০০। এর থেকে বেছে নেওয়া সত্যিই খুব সমস্যার। এমন হতেই পারে যে আমাদের বাছাটা হয়তো বা সঠিক হলো না, তবু আমরা যে চেষ্টা করছি এইটুকুই আপনারা যারা ভালোবেসে শুনছেন তাদের কাছে জানান দিতে চাই। ফিরছি আমরা আবার কবিতায়, শক্তির কবিতায়। ভাত নেই, পাথর রয়েছে, এই কাব্যগ্রন্থের কবিতা। গাছের নিচে। গাছের নিচে দাঁড়িয়ে আছে গাছের মতন, ফুল ফুটেছে সেই মানুষের বুকের ধারে। পাতায় শাখায় হারিয়ে গেছে মুখটি তাহার, গাছের কাছে পারলে হারে। গাছের নিচে দাঁড়িয়ে আছে গাছের মতন, ফুল ফুটেছে সেই মানুষের বুকের ধারে। শুকোয় না তার ফুলগুলি আর সবুজ পাতা, ডালপালাতে মৃত্যু এসে রাখে না পা। শিকড়গুলি কাঁকর মাটি জড়িয়ে ধরে, প্রেমের দুটি হাতের মাঝে মুখের গড়ন। গাছের নিচে দাঁড়িয়ে আছে গাছের মতন, ফুল ফুটেছে সেই মানুষের বুকের ধারে। পাতায় শাখায় হারিয়ে গেছে মুখটি তাহার, গাছের কাছে পারলে হারে। কিছু কাজ। কাব্যগ্রন্থের নাম সুন্দর এখানে একা নয়। মানুষের কিছু কাজ বাকি থাকে, মৃত্যুর পরেও তাকে ফিরে আসতে হয় বাসা খুঁজে মানুষের মতো, হয়তো সেলামি দিয়ে, হয়তো সেলামি দিয়ে নয়। অটুট ব্যবস্থা দেখে, বাসট্রাম সাবলীল দেখে তাকে ফিরে আসতে হয় কাজের ভিতরে কাজ নিয়ে। খেলা নয়, মেলা নয়, মঞ্চ নয়, সংবাদপত্রের ধারে কাছে নয়, কিংবা মগরাহাট টিরেট্টা বাজারে ব্যবসার জন্যে নয়, কারবারের জন্যে নয় কোনো। এক একজনের জন্যে এক এক রকম কাজ থাকে, মানুষ জানে না। এই জীবিতেরা তাই ভয় পায়, ভয় পেয়ে বাড়ি ছাড়ে, ভয় পেয়ে ভালোবাসা ছাড়ে। এবারের কবিতাটির নাম দুঃখ, কিন্তু কাব্যের নাম সুখে আছে। কবি যদি দুঃখ পায়, কলকাতাও দুঃখ পেতে থাকে, অথচ সকলে বলে তার মতো নিষ্ঠুর দেখিনি। খল, শঠ, প্রবঞ্চক, হৃদয়বিহীন বৃদ্ধা লোল, এবং কখনো টেনে গৃহ থেকে শিশুকে চাকায় থ্যাঁতলায় নিহত করে, ফেলে দেয় নর্দমার ধারে গরিব দুঃখীকে। হায়, কলকাতা কি দুঃখ পেতে পারে? আমি জানি দুঃখ পায়, কেঁদে হয় কলকাতা আকুল। মনের ভিতরে তুমি একবার কান পেতে শোনো, মধ্যরাত্রে ফাঁকা রাস্তা, কান পাতো রাস্তার উপরে, শুনবে কে যেন কাঁদছে, মনে মনে দুঃখের নিঃশ্বাস পড়ছে, যেন মেঘ ডাকছে নিচের গহ্বর থেকে রোজ। রোজই যাকে কাঁদতে হয়, সে কি আর দুঃখ পেতে জানে? এই কবিতাটির নাম বৃক্ষের দীর্ঘতা। কবিতাটি প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত সাধক শ্রদ্ধেয় আমির খাঁ সাহেবের স্মৃতির প্রতি নিবেদিত। কাব্যগ্রন্থের নাম জ্বলন্ত রুমাল। বৃক্ষের দীর্ঘতা বন ছেড়ে চলে গেল, পাথর রইল পড়ে, গুল্ম গাছ কিছু, নীলিমা নৈরাজ্য গেল তারই পিছু পিছু। পড়ে রইল, পচতে রইল অশ্রুমাখা গাল,
পৃথিবী প্রস্তুত হতে যাবে দীর্ঘকাল। বৃক্ষের দীর্ঘতা বন ছেড়ে চলে গেল। প্রকৃত কি ছেড়ে গেল? জড়িয়ে থাকল না তাঁর দীর্ঘ নাদময় মর্মান্তিক স্বর ভুবন ছাড়িয়ে ওই আকাশ অবধি? ধন্য মানুষের বোধে, হৃদয়ে, মেধায় তীব্র বিদ্যুতের মতো মেঘের ভিতরে, তুলার ভিতরে অগ্নি জ্বলে এইভাবে। কোনভাবে জ্বলে অগ্নি? দারুণ দেবতা! প্রকৃত কি তার মতো অবারণ জ্বলে জ্বলন্ত গভীরে যান শুতে হিম ঘুমে? চমৎকার! হাসি ছিল, অশ্রু ছিল চোখে। কেন ছিল? মুছাতে পারেনি? কে যাবে জ্বলন্ত দীর্ঘ বৃক্ষটির কাছে? ভয় নেই? এবারে শক্তি চট্টোপাধ্যায়ের নিজের লেখা, না সবই তার নিজের লেখা, এটা তার নিজের সম্পর্কে নিজের লেখা। পরশুরামের কুঠার এই কাব্যগ্রন্থের শুরুতে এই জবানবন্দি তাঁর। পদ্যাপদ্য সম্পর্কে সামান্য। আমরা সন্ধিটা ভাঙলে পাব পদ্য আর অপদ্য। আমরা এক্ষেত্রে অপদ্য বলতে কেবল গদ্যকেই ধরতে পারি, আর কিছু নয়। গদ্যে কিছু অনুরুদ্ধ লেখা, এমনকি চিঠিপত্র তৈরি করতে গেলেও গায়ে জ্বর আসে আমার। তেমন সঠিক গদ্য যখন তখন পাই না। একবার হয়তোবা বাল্যকাল ঘেঁষার সময়ে পেয়েছিলাম, তাই একটা ঘোরের মধ্যে কুয়োতলা নাম্নী গদ্য রচনা লিখে বসেছিলাম। বাড়ির ইচ্ছা, সবার যেমন থাকে আমারও ছিল। পরান্নজীবী আমি ছোট বয়সেই, পিতৃহীন, মনের মধ্যে তেমন পরাপর ব্যাপারটা ছিল না বলেই হয়তোবা একদিন থেকে বহুদিন কমিউনিস্ট পার্টির সংস্পর্শে, কিছুকাল বা আপন খেয়াল খুশিতে, প্রেমে বা প্রেম প্রকারে নিজেকে বয়ে যেতে দিয়েছিলাম। দায়িত্বশীল হয়ে ওঠার কথা আমার তৎক্ষণাৎ, সবাই হয়, আমি হতে পারিনি। নিজেকে এক মাতুলের কল্পিত ধনসম্পদ সিংহাসনে বসিয়ে আয়নার মুখোমুখি থাকতাম কি? তাহলে তো দুর্ভাগ্য আজ এত দূর গড়াতো না। আমার ভেতরে একটা দ্রব্যের হদিশ আমি পেয়েছিলাম, তা হলো যখন যে কাজে হাত দিয়েছি তাকে ধরেছি প্রাণপণ। তাই কমিউনিস্ট পার্টি, প্রেম ভালোবাসা প্রভৃতি যখনকার যা, তাতে আকণ্ঠ ডুবে থেকেছি, চতুষ্পার্শ্বে দৃক্পাত করিনি। কিন্তু এসবই শিবের গীত, আসল ধান ভানা যথাশীঘ্র শুরু করা দরকার। পদ্য খুব আকস্মিকভাবেই লিখে ফেলেছি। তখন নামকো বাস্তে প্রেসিডেন্সি কলেজে আছি। কলেজ থেকে কলেজের বাইরে ঘোরাফেরাই অধিক। ছাত্রমন্দ ছিলাম না, আজ মনে পড়ে, কিন্তু ছাত্রগত গুণ আমার শেষ দিকে ঘুচে এসেছিল। তাও কমলি ছাড়েনি। পরীক্ষা দিতে বসেছি, উঠে এসেছি, বাড়ি থেকে পালিয়ে লুকিয়ে থেকেছি। জন্মগত সংস্রবের কথা যেন আমি ভুলেই যেতাম মাঝে মধ্যে। তখন মামাবাড়ি থেকে আলাদা হয়ে উল্টোডাঙার বস্তির মতন বাসায় উঠে গেছি। সংসার ছোট ভাইয়ের। আমি সেই ভ্রাতৃ হোটেলে প্রায় নিখরচায় থাকি। দুবার চাকরি করতেও গেছি, একবার স্যাক্সপি ফার্মার, অন্যবার হিন্দুস্তান মোটরসে। অন্তত দ্বিতীয় চাকরি ছিল খুব ভালো আর বড় ধরনের, গলায় নেংটি না লাগালে চলতো না। লেগে থাকলে আজ পাক্কা সাহেব বনে যেতাম। গাড়ি বাড়ি সমেত বড় বাড়ির মহিলা এবং ডজনখানেক বালবাচ্চা, নাতিপুতি, তাও হয়ে যেতে পারত বা পারত না। ছেড়ে দিয়েছিলাম, অর্থাৎ না যেতে শুরু করলাম। মা দু একবার বোধ করি স্মরণ করিয়েছিলেন, তারপর আর কিছু বলেননি। আমি বলতে গেলে তখন থেকেই আমার এক ধরনের নিজস্ব জীবনযাপন শুরু করি। অহরাত্র মদ খাই, অহরাত্র পদ্য লিখি। অল্প বিস্তর দাড়ি চোয়ালে, লোকে বলতো একদম আউট হয়ে গিয়েছি।
কেউ বলে প্রেমে বিফল, কেউ বলে প্রেম নাম্নী বস্তুটির কাছাকাছি পৌঁছয়নি। যা বলে লোকে আমি শুনি তার একাংশ, শুনি আর কালা হতে থাকি। একসময় স্বেচ্ছায় কালা, কানা, আউট এই সমস্তই হয়ে যায়। ভালোবাসতাম, সত্যি বলতে গেলে আজ বাসতাম না এ কথাটি মনে পড়ে। কেননা আমি আমার চরিত্র ইতিমধ্যে পরিপূর্ণভাবে বুঝে গিয়েছিলাম। ভালোবাসলে তাকে ঘাড় ধরে বুকের কাছে তথা পায়ের কাছে এনে ফেলতামই। কমিউনিস্ট পার্টি ছেড়েছি। ওরা খুব তেড়ে ধরার পরিকল্পনা করেছিলেন বলেই হয়তোবা। তাছাড়া তখন আমি বুঝতে শুরু করেছিলাম আমি অসামাজিক। ফলত সমাজ নামক বিশ্ব মানব কল্যাণের কর্ম আমার দ্বারা হবে না। নোংরা রাজনীতিকে ঘেন্না করতে শিখেছিলাম। তখন ঘুরে বেড়াই, শুধু ঘুরতেই ভালোবাসি। কাঁধে ব্যাগ ভর্তি তাড়া তাড়া পদ্য, লোকজনকে ধরে বেঁধে শোনাই। আমার তখনকার ঘনিষ্ঠ বন্ধু তন্ময়, সন্দীপ আর সুনীল, দীপক, ওদেরই ভরসাপূর্ণ কথায় তরতর করে পদ্য লিখি, দেশ নামক সাপ্তাহিকে পাঠাই, ফেরত পাই। তখন আমার পদ্য সাগ্রহে ছাপতেন অগ্রণীর প্রফুল্ল রায়, উত্তরসূরি ও সাহিত্যপত্র। জ্যোতির্ময় গঙ্গোপাধ্যায় আর আশিস বর্মন আমার বন্ধু মহলের বাইরে আমাকে লুকিয়ে সাহায্য করতেন সাহিত্য ব্যাপারে। পরে জেনেছি আর প্রশ্রয় পেয়েছি শ্রীযুক্ত বুদ্ধদেব বসুর কাছ থেকে। কবিতায় তিনি আমার প্রথম পদ্য থেকে শুরু করে অনেক ছেপেছেন। যতদিন কবিতা পত্রিকা বেঁচে ছিল ততদিন প্রায় প্রতি সংখ্যায় লিখেছি। উনি আমার ব্যবহারিক জীবনেও সাহায্য করতে এগিয়ে এসেছিলেন। ওর প্রীতিপূর্ণ কথায় আমি তুলনামূলক সাহিত্য পড়তে শুরু করেছিলাম যাদবপুরে। আমি যখন লিখতে শুরু করি তখন এখন যাদের দশকওয়ারি নাম 50, তারা অনেকেই প্রতিষ্ঠিত। তাদের অনেকেই আমার প্রতি সহানুভূতিশীল ছিলেন, অনেকে ছিলেন বাস্তবিক বন্ধু। তারপর একদিন কিভাবে যে প্রকৃতপক্ষে একা হয়ে গেলাম। সবাই একদিন একা হয়, এতে বৈশিষ্ট্য নেই কিছুই, তবে আজন্মই একা ছিলাম আমি। এখন সেই একাকিত্বেও ভাঙন ধরল, একার থেকেও একাতম হলাম। পদ্য আমি আকাশ বাতাস জল হাওয়া থেকে কুড়িয়ে পাইনি কোনোদিন। অনেকের যেমন পংক্তির পর পংক্তি অনায়াসে চলে আসে, আমার অভ্যাস তেমন নয়। লিখতে বসলে তবেই লেখার। তার আগে আমি কেমন যেন, যখন লিখতে বসতাম তখন জলের মতো অনর্গল পদ্য, এমনকি একটি বসায় 25-30 পদ্য লিখে চিৎপাত হয়েছি। পদ্য লেখার পর আমার আর কোনো কায়িক শক্তি অবশিষ্ট থাকে না, তখন আমি শক্তির মরা। যখন পদ্য লিখি মনে হয় আমি পাঁক জলে ডুবি, তখন আমার চেহারা মনে হয় বদলে যায়। মনে মনে কত গালমন্দ করি, কত ভালোবাসার কথা বলি, কত ক্ষমা করি চতুর্দিক, এসব করি। তখন পরিচিত কেউ আমায় লুকিয়ে দেখে পাগল বলেছেন, পাগল বা ভূতগ্রস্ত। আমি এক ধরনের ঈশ্বর বিশ্বাস করি। ঈশ্বর মানে বড়, যে আমার কথা শোনে, আমাকে শোনায়। সেই ঈশ্বর মধ্যরাতে যখন আমি অন্ধকার চৌরঙ্গি পার হই বা ট্রাম লাইন ধরে দিই উন্মত্ত দৌড়, সঙ্গে থাকেন। আমার পদ্যের তিনি, তুমি, সে অধিকাংশ তাকেই উদ্দেশ্য করে লেখা। প্রকৃতপক্ষে কোনো মেয়ে মানুষ বা ছেলে মানুষ নয়, হলেও তিনি থাকেন আড়ালে। এ পদ্য ভালো লিখেছি, ও পদ্যটা ঠিক জমেনি, এ কথায় মনে মনে হাসি আমি। কেননা বস্তুত যে কোনো লেখকের পদ্যই দীর্ঘ কাব্য। তিনি লেখেন টুকরো টুকরো করে, এই মাত্র। দেখতে হবে তিনি আদপে লেখক কিনা। অন্ধকার দেয় তারও বেশি। কাব্যগ্রন্থের নাম পরশুরামের কুঠার। উজ্জ্বলতা কতটুকু দিতে পারে? যা দেয় আঁধার, যা দেয় আঁধার, পাপ, ছিন্নমুণ্ড, নরকের ধোঁয়া, উজ্জ্বলতা দিতে পারে সেই সব? দিতে পারে নাকি? রোদ্দুর অনেক দেয়,
অন্ধকার দেয় তারও বেশি। ছিন্ন ও বিচ্ছিন্ন মাংস রেখে দেয় মাটির ভিতরে, মানুষের মজ্জা পড়ে শ্রদ্ধাময় অন্ধকার জ্বরে। রোদ্দুর অনেক দেয়, অন্ধকার দেয় তারও বেশি। প্রেম কিছু দেয়, কিন্তু প্রেমের হীনতা দেয় খুব। বিরহ, গোপন মেঘ, হিংস্র থাবা, জিহ্বা ও যন্ত্রণা পর্যুদস্ত করে দেয় আনন্দে আনন্দে সারা দিনই। রোদ্দুর অনেক দেয়, অন্ধকার দেয় তারও বেশি। উজ্জ্বলতা, রোদ্দুর, প্রেম এদের দেওয়া পর্যাপ্ত আর স্বাভাবিক। এদের দান সাধারণ দান। কিন্তু যার দেবার কথা নয়, সেই অন্ধকার বা বিরহ বা সমশ্রেণীর কেউ, সে দেয় অনেক বেশি। সবাইকে দেয় না, যে নিতে পারে তাকেই দেয়। এবারের কবিতা কলকাতার বুক পেতে বৃষ্টি। কাব্যগ্রন্থের নাম মানুষ বড় কাঁদছে। চাইনি, হঠাৎ বৃষ্টি টগবগিয়ে ঘোড়ার খুরের মতো বাজল টিন শেডে। রাস্তায় ছড়িয়ে পড়ল ফুল। জঞ্জালের টিলা বেয়ে কষ নামল ভিন্ন কালিঝোড়া। বাংলোর বদলে যত বদখত বাড়ির সুমুখে কলকাতার, বৃষ্টি এলো। বৃষ্টিতে ভাসিয়ে চলল গলি। গলির ভিতরে গল্প, কাঁথাকানি, আঁশ খোসা সবই। মধ্যবিত্ত মানুষের ঘরের কুমোট, অগোছালো কাগজের রীতিনীতি, ভোটপত্র, শুকনো কুচো কাঠ, এই সব। বৃষ্টি থেকে বৃষ্টির চড়ুই ভাতি তার কলকাতার কাজে লাগে। মরা ঘাস তারও কাজে লাগে। এদিকে আঁতুড় ঘর, অন্যদিকে নিমতলার ছাই। জন্ম মৃত্যু খুঁটিনাটি বৃষ্টিতে বিন্যস্ত হয়ে থাকে। মলমলের খোলে শোয়ে অনিবার্য কাপাসের তুলো। কলকাতার বুক পেতে বৃষ্টি একটু রাত করে শুলো। পরবর্তী কবিতা দুঃখ কি সহজে যায়। কাব্যগ্রন্থ ভালোবেসে ধুলোয় নেমেছি। দুঃখ কি সহজে যায়, তাকে ধুতে নদী ভরা জল লাগে ও বাতাস লাগে সেই ভেজা অঞ্চল শুকাতে। দুঃখ কি সহজে যায়, তাকে মুছতে দুপুর রোদ্দুর লাগে ও বাতাস লাগে, ধুলো লাগে, বালুকণা লাগে। দুঃখ ধুয়ে মুছে গেলে থাকে তার অনিবার্য দাগ। একদিন ছিল বলে চেনা যায়, বোঝা যায় সবই। দুঃখ যেন পাণ্ডুলিপি। অকাল প্রয়াত হলে কবি থাকে চমকের মতো স্মৃতি, অভিমান, খরচোখ, কপালে রসক্ষুর, নাসার দুপাশে অশ্রুরেখা, এই সব। আবার আমরা এই কবির কথা নিয়ে আর এক কবির কথা পড়ব। শঙ্খ ঘোষের একটি প্রবন্ধ, এই শহরের রাখাল, তার একটু অংশ। কৃত্তিবাস পত্রিকার ৭ম সংকলন ছিল সেটা, ১৩৬৩ সাল। তরুণতম কবিদের মুখপত্র হিসেবে ঘোষিত এই পত্রিকার সেই ৭ম সংখ্যায় ছাপা হলো এক নতুন নাম, শক্তি চট্টোপাধ্যায়। টানা গদ্যে সেখানে শব্দ বসানোর ছিল একটা ওলটপালট চাল। তার ছবিগুলি উঠে আসছিল তীব্র এক ইন্দ্রিয় বোধের চাপে। সমস্ত লেখাটির থেকে জেগে উঠছিল যেন কোনো প্রাকৃতিক নিঃশ্বাস। সে কবিতায় রেশমের মতো নরম তরুরুহে ব্রত সুঠাম জনিমণ্ডল, এ পর্যন্ত তত বিস্ময় ছিল না। হয়তো আরও কেউ সেদিন লিখতে পারতেন ওই শব্দরাশি, ওই পরম্পরায়। কিন্তু তার ঠিক পরেই যখন এর উপমান হয়ে এলো
কোনো শ্রাবণ কৃষকের পায়ের মতো। সঙ্গে সঙ্গে চোখে লাগলো প্রতিমা প্রয়োগে নমনীয় এক জটিলতার আভা। বোঝা গেল একটা নতুন স্বরের আবির্ভাব, নতুন মনের। নারী আর প্রকৃতিতে একাকার মিলে যাওয়া সেই কবিতায় যখন পড়তে থাকি, অভ্রংলিহ আমার শরীরের পুরুষ, গ্রহণ করলাম রুদ্র কিরণময় আকাশের পানীয় সর্বদেহে, জীবিত শরীরের শাখায় শাখায় আমার ভালোবাসার ব্রাহ্মণী, তখন বুঝতে পারি শব্দ আর ছবি ব্যবহারের চলতি ভঙ্গিমাটাকে মুচড়ে দেবার এক প্রগাঢ় প্রবণতা নিয়ে দেখা দিচ্ছেন কোনো শক্তিমান তরুণ। কৃত্তিবাসে মুদ্রিত সেই কবিতাটির নাম ছিল সুবর্ণরেখার জন্ম। কবিতার ভিতরে ছিল কোনো প্রেম বা প্রেমিকের জন্ম, আর পাঠকের সামনে সে ছিল যেন এক নতুন কবির জন্ম ১৩৬৩ সালের সেই বৈশাখে। প্রায় ৪০ বছর পর এক চৈত্র দিনের ভোরবেলায় মৃত্যু হলো সেই কবির। মধ্যে রইল ৪৫খানা বইয়ের মধ্যে সংকলিত তার প্রায় ২৫০০ কবিতা, অবিরল ধারায় লিখে যাওয়া অবিশ্বাস্য রকমের জনপ্রিয় সব কবিতা। সেসব লেখার অবসানের সঙ্গে সঙ্গে ১৩৬৩ সালেরই পৌষে কবিতা পত্রিকায় ছাপা তার অন্য একটি লেখার অভিমান বাক্য যেন পূর্ণ হলো এতদিনে। আমাকে তুই আনলে কেন? ফিরিয়ে নে। ফিরিয়ে নিতে হবে কেন? কে কোথায় এনেছিল কাকে? গ্রাম থেকে শহরে এসেছে একটি ছেলে, শহর তার বিপুল হাঁ নিয়ে বসে আছে তাকে গিলে খাবে বলে। যে বিরূপ বিশ্বে মানুষ নিয়ত একাকী, সেই বিশ্বের বিরুদ্ধে তখন জেগে উঠতে থাকে একটা বালকোচিত অভিমান, সহ্য করতে না পারবার অভিমান। এই বিরূপতার সামনে এসে তার শূন্যতার ব্যাপ্তি দেখে তার ব্যাপক আঘাতে তখন ধ্বংস হয়ে যেতে পারে কেউ, কেউ হতে পারে আত্মঘাতী, আর কেউ বা এর সামনে এসে দাঁড়াতে পারে, দাঁড়াতে চায় আর একটা কোনো প্রত্যাঘাত নিয়েই। কখনো সে প্রত্যাঘাতের অস্ত্র হয়ে দাঁড়ায় রাগ বা বিদ্রুপ, কখনো নিবিড় কোনো বোধি সমস্ত স্থূলাবরণ সরিয়ে সত্য আবিষ্কার করতে চায় যে বোধি। আর কখনো বা এই সম্পর্ক হারা ভালোবাসাহীন সময়ের বিরুদ্ধে দাঁড়িয়ে বলা যায় আর কিছু নয়, এই দেখো শুধু ভালোবাসাই আমার অস্ত্র। ছেলেটি বলতে চেয়েছিল সেইটুকুই, সেই ভালোবাসা দিয়েই শহরের অনড় বিন্যাসটাকে ভেঙে দিতে চেয়েছিল সে। কেননা ভালোবাসাই তার কাজ, কেননা ভালোবাসা ছাড়া কোনো যোগ্যতাই নাই এ দিনের। এটাই তার আত্মার ধর্ম। সেই ধর্ম থেকে বিচ্যুতির ভয়ে সে তাই প্রাণপণে কলকাতাকে ভালোবাসার চেষ্টা করে চলেছে। গ্রাম দিয়ে সে ভেঙে দিতে চেয়েছে শহর। যে কোনো ছেলেরই কথা হতে পারে এটা, অথবা যে কোনো মেয়ের। এটা হতে পারে নিরুপমের কথা, অথবা অবনীর, অথবা রক্তকরবীর নন্দিনীর, আর নিশ্চিতভাবেই এটা হতে পারে শক্তির, শক্তি চট্টোপাধ্যায়ের। সমস্ত কবিতা প্রবাহের একেবারে ভিতরকার কথা। গ্রাম দিয়ে তার কবিতা ভেঙে দিতে চেয়েছিল শহর, প্রাণ দিয়ে তা ভেঙে দিতে চেয়েছিল মৃত্যু, বাল্য দিয়ে, বালক বয়স দিয়ে তা ভেঙে দিতে চেয়েছিল বুড়ো হয়ে যাওয়া জীবন। আরেক জায়গায় বলছেন, শক্তির কবিতায় যতবারই যাওয়ার কথা ততবারই স্মৃতি বিষে ভরা তার ছবি হয়ে আসে। গাঁ গেরাম গেরস্থালি, পানাপুকুর, শ্যাওলাদাম, হরিণমারির চর, হোগলা বনে মটকা মেরে পড়ে আছে রোদ্দুর, বাঁশঝাড়ে লুটপাট আবছায়া। ততবারই তাকে ঘিরে ধরে তার গ্রাম বয়স। সেই বয়স দিয়ে তার মনে হয় এলোমেলো করে যাব গ্রাম, বন, বসতি, সমস্ত সমস্ত। সুন্দর এসে তখন বসে থাকবে মানুষের পাশে। সভ্যতার এই পথশ্রমীর বিরুদ্ধে সৃষ্টিশীলতা ছাড়া
কোনো অস্ত্র থাকবে না আর। সেই হবে মানুষের সত্যিকারের সহচর। ভালোবাসা ভরা সেই স্বপ্নই শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা। বহিরঙ্গে অবিরাম মৃত্যু আর চলে যাওয়ার কথা একটা ব্যথা ভরা টান তৈরি করে রাখে তার কবিতায়, কিন্তু ভিতরে থাকে লিপ্ত হয়ে থাকবার মরিয়া এক আবেগ। বাঁচব বলে একা ও অনেকে মিলে বুহের ভিতরে জীবনের মানে খোঁজো, মৃত্যু নয়, শুধু বিস্ফোরণ। আধুনিক এই শহরের পথে চলতে চলতে সে মানুষ যেন গেয়ে চলেছে শুধু অন্তহীন কোনো রাখালিয়া গান, হৃদয়পুরের জটিলতায় ভরা।